ঘটনা নয়, ফলাফল নয়, আমরা কাটাছেঁড়া করি কারণের। রাজনীতি ও সমসাময়িক ঘটনার ভেতরের ক্ষতগুলো খুলে দেখাই। যা বলা হয়নি, যা লুকানো ছিল। এটা বিতর্ক নয়, এটা ময়না তদন্ত। খুনে ধরা সব মহাকাব্য উঠে এই টেবিলে, প্রমাণ, প্রেক্ষাপট আর প্রশ্নে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মানব কণ্ঠের নিয়মিত আয়োজন ময়নাতদন্ত অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান বাবলু। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন বিশিষ্ট সাংবাদিক জনাব মাসুদ কামাল। আপনাকে স্বাগত জানাচ্ছি। আরেকজন আলোচক হিসেবে যুক্ত হয়েছেন বিশিষ্ট সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা, যার পুরো জীবনটাই সংগ্রামে ভরপুর, কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের আলোচনার বিষয় নির্বাচন ঘিরে ষড়যন্ত্রের গন্ধ। আমি শুরু করতে চাই জনাব মাসুদ কামাল আপনাকে দিয়ে। প্রায় 17 বছরের একটা শাসনামল আমরা দেখেছি এবং সেখানে 3টি নির্বাচন হয়েছিল। যেই নির্বাচনগুলোতে মানুষ ভোট দিতে পারেনি, যেটা একতরফা নির্বাচন হিসেবে ধরা হয়, এবং সেই যে গণ অসন্তোষ থেকে ধীরে ধীরে নানাভাবে একটি আন্দোলনের শুরু হয়েছিল এবং পরবর্তীতে সেই আন্দোলন তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের আসলে কারণ হয়ে দাঁড়ায়। এবং মানুষ খুব আশা করেছিল যে এই পরিবর্তিত প্রেক্ষাপটে সুন্দর একটি নির্বাচন হবে এবং খুব উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যত দিন যাচ্ছে রাজনৈতিক দলগুলো যেন পরস্পর কাদাছড়িতে লিপ্ত হচ্ছে এবং একটা সহিংস পরিবেশের সৃষ্টি হয়ে পড়েছে আমাদের, এটা আমরা দেখতে পাচ্ছি। তো আপনার কাছে কি মনে হয়, কারণ কি? এই যে গণমানুষের যে এক্সপেকটেশন বা প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলো ক্রমেই যেন একটু পিছিয়ে পড়ছে, এর কারণ কি? না, আমি একটা কথা বলি আপনাকে। আপনি যে কথাটা বললেন না, যে একটা সহিংসতার দিকে যাচ্ছে, কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে। উম আমি কিন্তু তা মনে করি না। আমি তো অনেক নির্বাচন দেখেছি। আমি যখন সেই ৯১ সাল থেকে তো আমি সরাসরি সাংবাদিকতাই করি। তখন থেকে তো আমি নির্বাচন দেখছি। এই নির্বাচনে কাদা ছোড়াছুড়ি হচ্ছে না এখন পর্যন্ত। যেগুলো হচ্ছে মনে করেন আপনার বিএনপির পক্ষ থেকে জামাতের সমালোচনা করা হচ্ছে, জামাতের পক্ষ থেকে বিএনপির সমালোচনা করা হচ্ছে। এটা তো খুব স্বাভাবিক। নির্বাচনে একটা দল আসবে, সেই দল কিছু প্রতিশ্রুতি দিবে। সেই প্রতিশ্রুতিগুলো আসলে বাস্তবায়নযোগ্য কিনা, মানুষ এগুলি কিভাবে দেখে, এটার ব্যাপারে অন্য যারা তাদের প্রতিপক্ষ অথবা প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা আছে, প্রতিদ্বন্দ্বী দল যেগুলো আছে, তারা প্রতিপক্ষের সেই সমস্ত প্রতিশ্রুতিকে বিশ্লেষণ করবে। এটা তো স্বাভাবিক। এটা হওয়াই উচিত। বরঞ্চ আমি হয়তো সাধারণ মানুষ, আমি অনেক কিছু বুঝবো না। এটা আমাকে হয়তো আমি বিএনপির একটা মানে প্রতিশ্রুতি দেখে আমি খুব আবেগাপ্লুত হয়ে গেলাম। বাহ! খুব সুন্দর তো বলছে। ওই জামাত যদি এটা প্রমাণ করে দেয় যে এই যেটা প্রশ্রয় দিচ্ছে এটা মুখের, এটা বাত কি বাত। এটা আসলে বাস্তবায়নযোগ্যই না। যদি তারা প্রমাণ করে দেয়, আমি তো মনে করি ভালো। তাহলে মাসুদ কামাল, আপনি ভালো বলেছেন, কিন্তু দেখেন, আমি আপনাকে একটা ঘটনা বলি। যেমন 30 জানুয়ারি শুক্রবার রাতে নরসিংদীতে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামাতকে উদ্দেশ্য করে চরমনায়ের পীর সাহেব রেজাউল করিম বলেছেন যে তাদের মুখে একটা, কাজে আরেকটা। আমাদের সামনে বলে একটা, আর গোপনে গিয়ে বৈঠক করে আমেরিকার দূতাবাসে। তো এরকম এই একটা বিষয় আছে। আবার তারেক রহমানের সাম্প্রতিক কিছু বক্তব্যে জামাতকে উদ্দেশ্য করে কটাক্ষ করা হয়েছে। আবার জামাতের বক্তব্যেও যেমন আপনার যে তারেক রহমান যে ফ্যামিলি কার্ডের কথা বলেছেন, বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করা হচ্ছে, চাঁদাবাজির প্রসঙ্গটি আসছে। আসলে 5ই আগস্টের পরে মানুষের যে এক্সপেকটেশনটা ছিল যে হ্যাঁ অনেক কিছু পরিবর্তন হবে, আরো বিতর্ক হবে, কিন্তু সেইটা না হয়ে যে এরকম, এবং কয়েকটি জায়গায় আপনি জানেন যে সহিংসতার ঘটনা ঘটেছে এবং প্রাণহানির ঘটনাও ঘটেছে। সেই প্রেক্ষাপটে আসলে আমার প্রশ্নটি ছিল। আপনার ব্যাখ্যা শুনলাম, তারপরেও আমি আপনার সঙ্গে একমত না। আমি একমত। এই যে কটাক্ষ, সমালোচনা, এটা তো হতেই পারে। আমাকে নিয়ে আপনি কটাক্ষ করতে পারেন। বিষয়টা হলো কি, আমি বলি আপনাকে, এটা বরাবর ভালো। যেমন ইসলামী আন্দোলন যেটা বলেছে জামাত সম্পর্কে, তারা জামাতের সঙ্গে দীর্ঘদিন ছিল, একসঙ্গে ছিল, তো একসঙ্গে আন্দোলন করছে,
একসঙ্গে জোট করছে। এখন যদি ইসলামী আন্দোলন বলে জামাত এটা এটা করছে, এটা এটা করছে, গোপন এটা করছে, যদি তারা বলে এটা জামাত বিবেচনায় নিবে। জামাত ভাববে যে আমার সঙ্গে যে থাকতো সে এগুলি বলছে কেন। যদি ইসলামী আন্দোলন মিথ্যা বলে, জামাত বলবে তারা মিথ্যা বলছে। তাতে আমাদের সুবিধা হলো আমি একজন মিথ্যাবাদীকে চিনতে পারলাম, কোনো প্রবলেম তো নাই। আমি কিন্তু এগুলো খুব হ্যাঁ, আমার কথা হলো কি, শেরপুরে যে একজন নিহত হলো ওটাকে কিভাবে দেখেন? ওটাকে খারাপ ভাবে দেখি, খারাপ ভাবে দেখি। এই ধরনের নিহত হওয়া উচিত না। আচ্ছা, আপনার কাছে আবার আসবো। আপনার পয়েন্টটা খুব পরিষ্কার। আপনি বলেছেন যে মানে গণতান্ত্রিক পরিবেশে বিতর্ক বা এটা খুবই স্বাভাবিক এবং এটা গণতান্ত্রিক একটা সৌন্দর্য। আমি এবার কর্নেল হাসিনুর রহমান আপনার কাছে একটু আসতে চাই। মানুষের যে এক্সপেকটেশন ছিল, আপনার তো পুরো লাইফে আপনি আওয়ামী লীগের সময় আয়না ঘরে ছিলেন, অনেক নির্যাতনের শিকার হয়েছেন এবং সেখান থেকে আপনি জীবনটা আবার ফিরে পেয়েছেন একরকম বলা যায়। তো আপনার এক ধরনের অভিজ্ঞতা আছে। যে এক্সপেকটেশন আপনার ছিল 5ই আগস্টের পরে, রাজনৈতিক দলগুলো তা কতটুকু পূরণ করতে পারছে, বিশেষ করে নির্বাচনকে সামনে রেখে? ভাই সত্যিকার অর্থে প্রায় 13 কোটি ভোটার, এখানে যদি বলেন বিচ্ছিন্ন ঘটনা, কোনো মৃত্যু কাম্য না, তারপরে তুলনায় খুবই কম। তবে আমি মনে করি সবসময় মারা যায় তৃণমূলের লোকেরা। কিছু নেতা মারা গেলে ওনারা বুঝতেন মৃত্যুর কষ্টটা কত, একটা পরিবার ধ্বংস হয়ে যায়। আমরা কেন দুই নেতাকে আনবো না, তারেক সাহেব, চরমনাই সাহেব, এদেরকে আনবো। যার যার মানে প্রত্যাশা বলবেন, বিতর্ক হবে, তৃণমূলের কাজ কমে যায়। উনি কি বলতে চান আরেকজন সেটা কাউন্টার করুক, এটা কেন করি না আমরা? না এসে এখানে যদি নেতারা আসতেন, জনগণে বলতেন, সামনে ছাত্ররা থাকতো, প্রশ্ন করতে উত্তর দিত, আমরা দেখতাম আমাদের নেতারা কত বুদ্ধিমান, কত চৌকস, আগামী দিনটা কিভাবে চালাবে। দোষ সব আমাদেরকে রাস্তা নামে দিয়া বিপদে হলে আমরা মারামারি করি, এটা ঠিক না। তবে এখন একটা ম্যানেজেবল পর্যায়ে, এটা খারাপ পথ দিকে যাচ্ছে না। তবে জনগণের প্রত্যাশা ছিল অনেক কিছু, তার কিছুই আমরা পাই নাই। যেমন এই যে বিপ্লবের ধারণটা, আমরা তো খুব আসলে জানি 54 বছরে আমাদের সমস্যাটা কোথায়। সংবিধান তো আছে, তারপরে গুম খুন ক্রসফায়ার এগুলো হয়েছে, কেন হচ্ছে? ওই যে আমাদের গুণগত মান নাই রাজনীতিবিদদের, চোর বাটপার এগুলি হচ্ছে রাজনীতিবিদ, যারা বাজার করে না। ভাই আমাদের নেতারা বাজার করে না, আপনার খুব লজ্জা লাগবে। আমার এটা আসলে সত্যিকার অর্থে লজ্জা, এদেরকে শিখাইতে হবে। এখন আসলে ছাত্ররা অনেক শিখাইছে, তারপরও যদি আমরা না বুঝি, ঠিক না। জনগণ যখন এখন আপনি রাজনীতিবিদদের কথা বলেছেন যে তাদের আসলে ওইভাবে শিক্ষা হয়নি এখনো। আপনার অবজারভেশন যে 5ই আগস্টের আগে যে জুলাই যে আন্দোলন হয়েছে, সেখানে যে মানে প্রাণহানির ঘটনা ঘটেছে, ছাত্ররা এবং সে আন্দোলনে সর্বস্তরের জনগণ যোগ দিয়েছে এবং সেরকম একটি পরিবর্তন আমরা দেখেছি। তো সেই পরিবর্তন, সেই যুবকদের, ছাত্রদের সেই যে স্যাক্রিফাইস, এটা কি রাজনীতিবিদদের অন্তরে নাড়া দেয়নি কোনো? আপনার কি মনে হয়? আপনি মনে করেন বিএনপির কয়জন নেতা গেছিলেন হাসপাতালে আহতদের দেখতে? কয় টাকা দিয়েছেন ওনারা ব্যক্তিগতভাবে? আমার তো মনে দেন নাই। আমি একদিনের কথা বলি যে একটা বেডে শোয়া আছে একটা রিক্সাওয়ালা, তার বড় একটা সার্জারি হয়েছে, গন্ধ বেরোচ্ছে, শুকায় নাই, বউটা পায়ের কাছে বসা আছে, বাচ্চাটা নিচে হাঁটতেছে, ভিক্ষা চাচ্ছে মেডিকেল কলেজের ভিতরে। ওই লোকটা আহত হয়েছে, অনেক লোকের পা হাত পা কেটে গেছে। আমাদের আজকের জন্য আমরা হাসতেছি, ঘুরতেছি, ওদের জন্য আমরা কতটুকু করতে পারছি? আমার তো বেশি করার কথা রাজনীতিবিদদের, তারা সেটা করে নাই। আসলে রাজনীতিবিদদের কাছ থেকে যে এক্সপেকটেশন ছিল, ইভেন এমনকি যারা আহত হয়েছে জুলাই আন্দোলনের সময়, তাদের প্রতি রাজনীতিবিদদের যেই সহানুভূতিটা দেখানো দরকার ছিল বা তাদের যে দায়িত্ব ছিল, সেই ক্ষেত্রেও ঘাটতি রয়েছে তার অবজারভেশনের আলোকে। তো আপনার কাছে কি মনে হয় রাজনীতিবিদরা আসলে কতটুকু জুলাই যে আপরাইজিং বা জুলাই যে আন্দোলন সেটাকে ওন করছে, বা তাদের এই ফেলিউরটা কেন? ভাইরে, আপনি যেটাকে জুলাই আপরাইজিং বলছেন, এটাকে কে ওন করছে বলেন তো আপনি? আমি রাজনীতিবিদদের অবশ্যই তাদের নিয়ে আমরা সমালোচনা করব, কিন্তু ওনটা কে করেছে এটা বলেন না, দেখান না যে এই গোষ্ঠীটা ওন করেছে। মানে কেউ ওন করেনি? এই সরকার ওন করছে, এই সরকার ওন করছে। সরকার ওন করলে পরে সরকার প্রধান প্রথম কাজে ওনার 666 কোটি টাকা মাফ করে নিতেন না, আর যদি বা মাফ করে নিতেন ওই টাকা দিয়ে বাচ্চাদের চিকিৎসা করতেন। করছে চিকিৎসা?
এই বাচ্চা ছেলেগুলির চিকিৎসা হয় না টাকার অভাবে। ওই এইসব গ্রামীণ এত টাকার কোনো অভাব ছিল না? গ্রামীণে অনেক টাকা সে মানে মাফ করে নিছে, ওখানে দিল না কেন? বিদেশ ভ্রমণ তো কোনো কম ছিল না কারো। বিদেশ ভ্রমণে যে টাকাগুলো খরচ করছে ফর নাথিং। বিদেশ যে দিনের পর দিন মানে ইংল্যান্ড যে বসে আছিল, এক রাতে ভাড়া দিচ্ছে 10 লাখ টাকা। ওই টাকাগুলো এমনি খরচ করতো, ওন করছে এরা। যারা উপদেষ্টা হয়েছে এদের মধ্যে কয়জন লোক জুলাই আন্দোলনের সঙ্গে ছিল, জুলাই আন্দোলনকে ওন করেছে, জুলাই আন্দোলনের পক্ষে ছিল, কয়জন ছিল? না তাহলে বলেন কয়জন ছিল? তাহলে আপনাকে থামায় না, আমি বলতে দেন আমাকে। হ্যাঁ। এই যে জন আন্দোলন চলছিল, আন্দোলনের সময় আমি ছিলাম ভাই আন্দোলনে। ওই আন্দোলনের সময় যে রিস্ক আমি কথা বলছি, মানে এরা কে বলছে বলেন আপনি? এই নূরজাহান বেগম, একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে আমি। সে দেখলাম যে আজকে সিঙ্গাপুর দিয়ে সে যাবে, নিউজিল্যান্ড যাবে। কি কারণে যাবে এখন? সে স্বাস্থ্য উপদেষ্টা হয়েছে। চরম আন্দোলনের সময় টিএসসির সামনে যে আপনি বলতেন যে তোমরা ভালোভাবে আন্দোলন করো, যদি তোমরা আন্দোলনে জিততে পারো তাহলে নূরজাহান বেগমকে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিব। ওরা আপনাদের মারতো যে কে নূরজাহান বেগম, তারা আমার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে হবে। সে স্বাস্থ্যের কি? সে একজন রুগী। সে এই মন্ত্রী বলতে তাকে দেওয়া হয়েছে যাতে নাকি তার চিকিৎসাটা সরকারি টাকায় সিঙ্গাপুরে হয়। এগুলো আমরা বুঝি। ডক্টর ইউনূস আন্দোলন সে কোথায় ছিল? কোথায় ছিল? সে যাদেরকে আনছে এরা কোথায় ছিল? এরা আন্দোলনকে ফিল করে না। আমি যেরকম বলি শুনেন, আমি বলি কতগুলি কথা। হাসিন ভাই তো মুক্তিযোদ্ধা ছিলেন। আমি একটা কথা বলি। জুনিয়র হ্যাঁ? স্বাধীনতা পরে আচ্ছা, হিল ট্যাক্সে। আমি একটা কথা বলি আপনাকে, সিম্পল একটা কথা বলি। মুক্তিযুদ্ধের পরে শেখ মুজিব এসে করলো কি? আমরা এই প্রসঙ্গে যাওয়ার আগে আমি শুধু এখানে একটা প্রশ্ন করে নিই বলেন। আপনার প্রসঙ্গে। আপনার অবজারভেশন তাহলে হচ্ছে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তী সরকার, তারাও জুলাইকে আসলে ওন করছে না, রাজনীতিবিদরা ওন করছে তারা না। কোনোদিনও করে নাই। তাহলে আপনি আপনি প্রশ্ন করেছেন তাহলে কে ওন করছে? তার মানে আপনাদের সাথে তেমন কেউই ওন করছে না। এই অবস্থা তাহলে দেশের ভবিষ্যৎ কি? সামনে একটি নির্বাচন, দেশের ভবিষ্যৎ এরকম, এই দেশের কোনো ভবিষ্যৎ নাই যদি এরা থাকে। ওইটুকু বাক্য শেষ না, পরেরটুকু বললাম। যদি এরকম লোক থাকে এবং এদের বংশধররা থাকে, কিয়ামত পর্যন্ত এই দেশ ঠিক হবে না। হবে না। একটা আন্দোলন হবে, আন্দোলনে কয়েকজন লোক তার আন্দোলনে ক্রিম নিয়ে টানাটানি করবো। এই আন্দোলনে কি হয়েছে? নাহিদ ইসলাম, তারপর আপনার এই যে আসিফ মাহমুদ, এরা বড় লোক হয়েছে। এরা বড় লোক হয়েছে। আন্দোলনে যারা ই ছিল, মানে সামনে সাই ছিল, তাদের কার কি হয়েছে? সার্জিসের হয়েছে, হাসনাতার হয়েছে, আর কার কি হয়েছে? একজন এমপি হবে, হবে হয়ে যাবে। ওই সারা জীবন যে এমপি দেখছি ওই এমপি হবে। দেশের উন্নতি হয়ে যাবে। জি আপনাকে ধন্যবাদ কর্নেল হাসিনুর। তো আমরা দেখতে পাচ্ছি মাসুদ কামালের বক্তব্য আমরা শুনেছি। মোটামুটি বর্তমান যে প্রেক্ষাপট, পরে উনি তো অনেকটা হতাশার কথাই বলেছেন, যুক্তি দিয়ে বলেছেন। আপনার কি মনে হয়? উনি এমনও বলেছেন যে কিয়ামত পর্যন্ত আসলে দেশের কোনো ভবিষ্যতে যদি এই অবস্থা থাকে, এই লোকগুলো থাকে, আপনার কি মনে হয়? তো দেখেন, একটা লোকের তো লজ্জা শরম থাকা দরকার। কতবার এমপি হবে, বুড়ো হয়ে গেছে, এখন এমপি হবে। কেন পরিবর্তন হবে? নতুন জেনারেশনের থেকে লোক নিতে হবে। এরা হাইটেক, মানে জ্ঞান ভালো, এদের শিখাইতে হবে। আমাদের যদি কঠোর দণ্ড না করেন, ওই টাকা পাচার বা টাকা চুরির, একটু কঠোর খারাপ লাগবে, বাট আমার মনে হয় 1 বছর হইতে পারে হাত কাটাটা। এটা আপনার দরবেশ দিয়ে শুরু করতে পারি, এত শুধরে যাবে, কেউ চুরি করবে না। আর যদি টাকা পাচার না হয়তো আমরা স্বর্ণের দেশ হয়ে যেতাম, সিঙ্গাপুর ক্রস করতাম। যেই পরিমাণ টাকা পাচার হয়েছে, চাঁদাবাজি হয়। আমাদের উচিত একটু কঠোর হওয়া এই অনৈতিক কর্মকাণ্ডে, কিছু লোকের জন্য স্পেশালি। আমি বলি না যে 1 কোটি টাকা চুরি করছে তার হাত কাটেন না, যাদের অনেক টাকা 2-1 জন দিয়ে শুরু করেন, আমার মনে দেশ ঠিক হবে। আমরা কিন্তু খুব সুন্দর জাতি, এক জাতির দেশ। আমরা একের প্রতি সহানুভূতি, ভালোবাসা থাকার কথা, সেটা আমাদের করতে দিচ্ছি না। এতদিন ঘোষক পিটা চেতনা এগুলো নিয়ে, এখন এগুলি বাদ দিতে হবে। এখন আমাদের নিজের জায়গা দাঁড়াইয়া মাথা উঁচু করে দাঁড়াইতে হবে। আমরা মনে হয় পারবো, তবে ওই যে বাটপার লোকগুলিকে সরাইতে হবে, এদের আমাদের দরকার নেই। জি, জি। আপনাদের দুজনের কথা থেকে বোঝা যাচ্ছে যে আসলে বড় ধরনের পরিবর্তন দরকার, কারেকশন দরকার। এবং যারা এখন রাজনীতি করছেন, যারা বয়স্ক আছেন, ইভেন রাষ্ট্র চালাচ্ছেন, কারো প্রতি ওইভাবে আস্থা রাখা যাচ্ছে না। নতুন জেনারেশনকেই হয়তো কিছু করতে হবে। বিশেষ করে দুর্নীতির প্রসঙ্গটা আসছে। তারেক রহমান বলেছেন দুর্নীতির ত্রুটি চেপে ধরবেন,
জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে তারা দুর্নীতি করেন না, দুর্নীতিকে করতে দেয়া হবে না, দুর্নীতিকে সহ্য করা হবে না। সবাই দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন এই নির্বাচনকে সামনে রেখে। তো বাস্তবে এরকম নির্বাচনের আগে আমরা এর আগেও শুনেছি, হয়তো একটু লোয়ার স্কেলে, এবং এখনো শোনা যাচ্ছে যে আগে যেমন এই অন্তর্বর্তী সরকারের সময় বলা হচ্ছে যে আগে যেখানে 1 লাখ টাকা লাগতো সেখানে 10 লাখ লাগে, এরকমও বলা হচ্ছে, একজন ব্যবসায়ী বলেছেন। তো সব মিলিয়ে এটা কি রাজনীতির বাতকি বাত অনেকটা এরকম, নাকি না, এটা আসলে আমি সত্যিকার আমি ভাই আপনাকে ভাবে বলছি, কোনো ফলাফল পাওয়া যাবে? আমি বলছি আপনাকে, আমাদের রাজনীতিবিদরা বাজার করে না, এর মধ্যে সব আছে। আমাদের রাজনীতিবিদরা চিকিৎসা করে জনগণের টাকায় বিদেশে। এখান থেকে আমাদের ফিরে আসতে হবে। আমার দেশে চিকিৎসা ব্যবস্থা উন্নত করেন, আমার দেশে আমি চিকিৎসা করব। আমরা আসলে নির্লজ্জ নেতা, এগুলি সব আমাদের জাতি। ঠিক আছে, আমাদের খুব সাহসী জাতি, ছাত্ররা আমাদের গুণগত মান অনেক উপরে নিয়ে গেছে, কিন্তু এই জিনিসটাকে বিপ্লবের মতো করে নিয়ে আসতে পারলে কিছু নিয়ম কানুন আমার মনে পারতাম সংবিধানটা সংশোধন করে একসাথে বসে। আসলে ভুল করছে সরকার। আলী রিয়াজ কি বুঝেন দেশের সমস্যা? এসি রুমে বসে নন এসির প্ল্যান করতেছেন, এটা বড় ভুল। আপনি বিভাগীয় শহরে যেতেন, সাংবাদিক ভাইরা সব জানে, ওনাদের সাথে আলোচনা করতেন, ওই রাজনীতিদের সাথে আলোচনা না করে। এনারা তো কেউ তো ছিলেন না গত 15 বছর, কেন আলোচনা করছেন এদের সাথে? করে তো নিজে কনফিউজ হয়েছে, দেশকে কনফিউজ বানাইছে। উচিত ছিল সাংবাদিকদের নেওয়া, আইনজীবীদের নেওয়া, প্রতিটা এলাকার স্টেক হোল্ডার যারা আম জামাতার সাথে সবাই ওপেন ফোরামে স্টেডিয়ামে কথা বলতেন। আমরা আমার জি, মনে হয় জি, আমরা 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 কর্নেল হাসিনুর, আপনাকে ধন্যবাদ। আমরা মাসুদ কামাল আপনার কাছে আসবো। উনি কিছু হতাশার কথা বলেছেন, সলিউশনের কথাও বলেছেন। তো আমরা আসলে এই প্রেক্ষাপটে দেখতে পাচ্ছি আপনাদের দুজনের কথাই অনেকটা ফ্রাস্ট্রেশন ফুটে উঠেছে, হতাশার দিকটি ফুটে উঠেছে। এর মাঝেও ছাত্ররা যে ভূমিকাটা পালন করেছে জুলাইয়ের সময়, আসলে ইয়াং জেনারেশন উঠে এসে কি করতে পারে? পার্মানেন্ট সলিউশনটা আসলে কি? আমরা এই পয়েন্ট আপনার কাছে শুনবো। তার আগে আমরা ছোট্ট একটা বিরতি নেই, বিরতির পরে আপনার কাছে আসবো। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, বিরতির পরে আবারও আসছি আমাদের আলোচনায়। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আমরা আবার আলোচনায় ফিরছি। আমাদের নির্বাচন ঘিরে ষড়যন্ত্রের বন্ধ আজকে আমাদের টপিক ছিল। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। জনাব মাসুদ কামাল, আপনার কাছে একটা আসছি। তো একটা ভবিষ্যৎটা মনে হচ্ছে যেন অন্ধকার। তো এত স্যাক্রিফাইস স্টুডেন্টরা করলো, রাজনীতিবিদরাও সেভাবে শুধরায়নি। যারা দায়িত্ব পেল, অনেকটা দূর থেকে এসে এখানে ছিল না, আপনারা বলেছেন, তারপরেও এত বড় একটা দায়িত্ব তারা ওইভাবে পালন করতে পারলো না। এখন সামনে একটি নির্বাচন, মানুষের মধ্যে একটা কনফিউশন রয়েছে। আসলে সব মিলিয়ে সুষ্ঠু নির্বাচনটা হবে, এরপরে যারা আসবে সুন্দরভাবে রাষ্ট্র চালাবে, সবকিছু কেমন যেন একটু ঘোলাটে মনে হচ্ছে, আপনাদের আলোচনার মধ্যে দিয়ে ফুটে উঠেছে। কি সমাধান কি আসলে? না, 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 সমাধান তো হবে। একটা জিনিস হলো কি, সবচেয়ে আগে মনে রাখবেন। সেটা হলো মানে যেকোনো কিছুর মধ্যে আপনি যদি করাপশনটা ঢুকে যায় না, তাহলে হবে না। অযোগ্যতাও কিন্তু একটা করাপশন। অযোগ্যতাটাও একটা করাপশন। সে তুমি ভাই পারো না, তুমি করতে যাও কেন? এই যে না পাইরা করতে যাওয়া, এটা করাপশন। এবং আমাদের এই যারা উপদেষ্টা হয়েছে, এরা কেউ যোগ্য না। মানে এই কাজের যোগ্য না, তারা অন্য কাজের যোগ্য। বাসায় বসে ঝিমাবে, হ্যাঁ, খুব ভালো ঝিমাইতে পারে, এটা কি যোগ্যতা? কোনো সমস্যা নাই। তাদের নাতিদের নিয়ে খেলতে পারে, ভালো যোগ্যতা, কোনো সমস্যা নাই, ওটা করুক। কিন্তু তারা এই কাজের যোগ্য না। একটা দেশ, এরকম একটা অবস্থা, যে দেশটাকে একদম সোবরা বানিয়ে ছেড়ে দিচ্ছে শেখ হাসিনা, সেই দেশটাকে আবার নতুন ভাবে দাঁড় করানো, এই কাজে এরা কেউ যোগ্য ছিল না, ইনক্লুডিং ডক্টর ইউনূস।
ডক্টর ইউনূস এসেই প্রথম নিজের স্বার্থগুলো উদ্ধার করে নিছেন। মানে এত মিন মাইন্ডেড লোক এত বড় পদে কি করে যায় এটা আমি বুঝি না। উনি ওই কাজগুলো করেছেন, উনি দেশের জন্য, জাতির জন্য, জাতির বৃহত্তর কল্যাণের জন্য উনি কিছু করেছেন, এটা আমি খুঁজে পাইনি এখন পর্যন্ত। সবশেষ কি করছে, পুরো জাতিটাকে বেজ্জতি করছে। কয়েকদিন আগে দেখলাম বলতেছে এটা নাকি জালিয়াতির কারখানা এই দেশটা। এটা যে বলছে, বলার সময় একবার খেয়াল করছে যে আমি কোথায় আছি? একটা সরকার প্রধান যদি বলে যে এই দেশ জালিয়াতির কারখানা, তাহলে প্রথম প্রশ্ন হলো যে গত 1.5 বছর আপনি এই দেশ চালাইছেন, তো আপনি কারখানা ভাঙলেন না কেন? গত 1.5 বছর আপনি করলেনটা কি? এবং এই জিনিসটা সারা দুনিয়ার কাছে কি মেসেজ দেয়? সেই দেশটাকে 2-3 জন জালিয়াতি যে নাই তা না, পৃথিবীর কোন দেশে জালিয়াতি নাই? কিন্তু উনি করলেন কি, পুরো জাতিটাকে জালিয়াত বানায় দিলেন। এরকম দায়িত্বহীন ব্যক্তিদেরকে সবচেয়ে দায়িত্বপূর্ণ পদে বসাই দেওয়া হয়েছে। কাজটা মানে ঠিক লোককে ঠিক জায়গায় বসালেই হয়। আপনি বেঠিক লোককে বসালে পরে ওইখান থেকে আপনি ভালো কিছু আশা করতে পারবেন না। এখন যে পরিস্থিতিটা ছিল, আমরা দেখেছি 5ই আগস্টের পরে, 5ই আগস্টের পরে তো মোটামুটি একটা ভ্যাকুয়াম ছিল, এবং সেই সময় ইন্টারন্যাশনাল কমিউনিটি সবকিছুকে ম্যানেজ করে ডক্টর ইউনূসের থেকে যোগ্য লোক কি কেউ আসলে ওইভাবে তো ছিল? উনি কি ডক্টর ইউনূসকে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে ম্যানেজ করতে পারছে? পারছে? এসে নিয়ে বলছে আমরা এখন কোথাও যাব না, আমাদের কাছে সবাই আসবে। আসছে কেউ? বরং যে আপনি যে যাবেন না বলছেন, ওরা সবাই দরজা বন্ধ করে দিছে। আর আপনি পাসপোর্ট দিয়ে যান, যে কোনো এম্বাসি যান, ভিসা পান কিনা? থাইল্যান্ডের ভিসা পাবেন না। উনি এমন কাম করছে, দুনিয়া আমার আপনার কাছে আসবে, আপনি কোথাও যাবেন না। ওই যাবেন না যতটুকু ঠিক আছে, না যাওয়ার ব্যবস্থা করে দিছে। কেউ আসছে? আমি তো ভাবছিলাম যে ডলার বোধহয় বস্তা করে আসবে। আসছে? কোথায় আসছে বলেন? উনি যে আসছে, রাষ্ট্রীয়ভাবে উনি কয়টা দেশে গেছে বলেন তো? 12টা না 14টা দেশে গেছে, সব ব্যক্তিগত সফরে গেছে। রাষ্ট্রীয় সফর কয়টা হয়েছে বলেন? ছিল আপনার মাথায় কি কোনো আসে যে হ্যাঁ, তার পরিবর্তে উপকৃত দিলে না, আমি ওইটা নিয়ে আমি ভাববো না, কারণ আমি ওই জায়গায় নাই। এটা হলো এটা খুব একটা, মানে আপনার মনে করেন এটা খুব কমন একটা ব্যাপার, কিন্তু যে উনি না হলে আর কে। যখন আপনি উনি না হলে আর কে বলবেন, তখন আমি যাকে বলবো তাকে নিয়ে সমালোচনা করবেন। কিন্তু আমার কথাটা হলো কি, সময়ের প্রয়োজনে অনেকে আসতে পারতো। আমি যদি উল্টা ভাবে বলি যে উনি ছাড়া যে কেউ, আমি যদি ওইভাবে বলি যে উনি ছাড়া যে কেউ, আমার কাছে এরকম মনে হয় যে উনি, আমি মাঝে মাঝে আমি বলি যে একটা লোক কি প্রতিভা, আপনি ভাবেন যে এতগুলি উপদেশ টানছে, সবগুলি অযোগ্য। এতগুলি অযোগ্য লোকের একসঙ্গে করলো কেমনি কিনা, এটা ভাবে যে মাঝে মাঝে অবাক হয়ে যাই যে কিভাবে সম্ভব। উনি করছে, করে দেখাচ্ছে। এতগুলো এতগুলো উপদেষ্টা সবাই অযোগ্য, ইভেন ডক্টর ইউনূস অযোগ্য, তো আর কেউ যে কেউ আসতে পারতো, আপনার কি মনে হয়? দেখেন ভাই, রাষ্ট্রের কাছে আমি কি চাই? ন্যায় বিচার। এটা হইতে গেলে আপনার লাগে পুলিশ। পুলিশই আমি সেবক দেখতে চাই। আপনি কি করছেন পুলিশের জন্য? পুলিশ আপনার জন্য কাজ করবে? এখনো তো আতঙ্কে পুলিশের কাছে যাই না, একটা নিয়ে গেলে একটা ঝামেলা বাধাই দিবে। পুলিশ তো জনবান্ধব হয় নাই। অনেক পুলিশ দরকার ছিল, তা তো করেন নাই, নেয় নাই। একটা মূল জায়গা যেটা পুলিশ, উনি করছেন, বিচার বিভাগকে স্বাধীন করছেন, বাস্তবে কতটুকু আমি জানি না, বাট পুলিশটা আমার দরকার। পুলিশ আমার কাছে আমি আশ্রয় চাইবো, সেটা এখন হয় নাই তো। আমাদের পুলিশ, সেনাবাহিনী, গোয়েন্দা সবগুলো হয়েছে দলীয়, এটা রাষ্ট্রের। এই জায়গায় আনার জন্য যা করণীয় করছেন, উনি যে গোয়েন্দাদের সংস্কার করা দরকার জরুরি। এখন যদি কোনো গোয়েন্দা দলের কাজ করবেন না, এটা চিঠি দিছেন, দেন নাই। পুলিশ দলের কাজ করবেন না, এটা করলে তার বুঝতাম যে পুলিশ নিজের পক্ষে যাবো। দরকার হলে পুলিশের বেতন বাড়ান, পুলিশ অপকর্ম করবে না। আপনি স্কোপ রেখে দিন, এই দুই জায়গাটা হলো মূল জায়গা। পুলিশ কেন চাঁদা বন্ধ করবে? পুলিশ তো ওখানে জড়িত। আমি ব্যক্তিগতভাবে মনে করি নিজ নিজ এলাকার পুলিশ নিজ নিজ এলাকায় রাখেন। ওর নিজের টিচার আছে, ওর পরিবারের টিচার আছে, অন্যায় করতে পারবে না। ছাত্র আন্দোলন যারা করেছিল, তাদের আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল এরকম যে তারা আসলে বাংলাদেশের যে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, সেটা সত্যিকার অর্থে স্বাধীনভাবে সে তার সিদ্ধান্ত পালন করুক। শেখ হাসিনার বিরুদ্ধে সব থেকে বড় একটি অভিযোগ বা ছাত্রদের অসন্তোষের একটি অন্যতম কারণ ছিল শেখ হাসিনা অতিমাত্রায় পার্শ্ববর্তী ভারত নির্ভর ছিলেন, ভারতের অনুগত খুব ছিলেন, এটাও একটা অভিযোগ ছিল। তো এই ডক্টর ইউনূস, যিনি ইন্টারন্যাশনাল ফিগার, নোবেল পিস লরিয়েট, যাকে বলা হয় নোবেল শান্তি পুরস্কার বিজেতা, তো উনি আসলে কতটুকু দেশকে সেই আন্তর্জাতিক প্রভাব মুক্ত করতে পেরেছে? আসলে দেখেন, ডক্টর ইউনূস এক জায়গায় সফল,
ভারতের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলাটা আমাদের শিখিয়েছে। এতদিন আমাদের কেউ শিখায় নাই। শহীদ জিয়া কতটুকু করছেন, অনেকটুকু করার চেষ্টা করছেন, বাট উনি যা করছেন এখানে আমি সন্তুষ্ট। কিন্তু আমাদের যে অন্যান্য দলের লোকরা তেমন আকবারে সাহায্যে আসে নাই। আমি তো চাইবো না জাতীয় পার্টি নির্বাচন করুক, এই ফ্যাসিস্টের সহযোগী উনি এটা। বাট কথা হলো ডক্টর ইউনূস তেমন সহযোগিতা পান নাই, অথবা উনি নিজে এটা বোঝেন নাই। আমি বললাম তো, ওনার উচিত ছিল সেনাবাহিনীকে সাথে নিয়ে একসাথে টিম ওয়ার্ক করা, করেন নাই। সেনাবাহিনীর বিপ্লবের অংশ 3 তারিখ থেকে একে হাতে নেওয়া উচিত ছিল, তা হয় নাই। এইভাবে তো আসলে দেশ আগানো যায় না। এক দেশের সেনাবাহিনীর বড় ফ্যাক্টর, আমাদের মতো তৃতীয় বিশ্বে এটা দরকার ছিল, মানে সেনাবাহিনীর হাতে সাথে নিয়ে এগিয়ে যাওয়া। এটা আমরা করতে পারি নাই। সেনাবাহিনীর পক্ষ থেকে আবারও কি কোনো ঝুঁকির আশঙ্কা করছেন? সেই না সেই আমরা এটা একটু না আপনার কাছ থেকেই জানবো, মাসুদ কামাল আপনার কাছ থেকে পয়েন্টটি জানবো। তার আগে আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন, ফিরছি ছোট্ট একটা বিরতির পরে। স্বাগত জানাচ্ছি আরো একবার অনুষ্ঠানে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা যেখানে শেষ করেছিলাম, কর্নেল হাসিবুল বলেছিলেন যে সেনাবাহিনীকে নিয়ে অন্তত ডক্টর ইউনূসের একটা টিম ওয়ার্ক করা উচিত ছিল, এবং তিনি একটু কনফিউজ যে সামনের দিনগুলো আসলে কেমন হতে পারে। মাসুদ কামাল, আপনি তো সিনিয়র সাংবাদিক, সব বিষয়গুলো মনোযোগের সাথে খেয়াল করেন। আপনার কি মনে হয়, বিশেষ করে এখনকার প্রেক্ষাপটে 5ই আগস্টের পরে ডক্টর ইউনূসের সাথে সেনাবাহিনীর কোঅর্ডিনেশনের কি বড় ধরনের কোনো ঘাটতি আছে, যা পরবর্তীতে আসলে রাষ্ট্রের ক্ষেত্রে বা গণতন্ত্রের পথে আগানোর ক্ষেত্রে কোনো প্রতিবন্ধক হতে পারে? শুনেন, ডক্টর ইউনূস সাহেবের এই কর্মকাণ্ড পরবর্তী সময়ে কেউ আলোচনা করবে বলে আমার কাছে মনে হয় না। আর 10-12 দিন আছে ভাই, আল্লাহ আল্লাহ করতেছি, এটি বিদায় হোক, বিদায় হয়ে যাবে। এরপরে এটা নিয়ে কেউ আর বদার না। উনি যা যা করছেন এগুলি নিয়ে কেউ চিন্তা বলবেও না কিছু, বরং হচ্ছে ওনার নামে নিয়ে, ওনার নামে আমি মাঝে মাঝে চিন্তা করি যে কি একটা প্রশংসা করা যায়, আমি পাই না খুঁজে, বুঝছেন, আমি পাই না। মাঝখানে আমরা খুব আলোচনা করলাম না যে এলজিআরডি মিনিস্ট্রির দায়িত্বে ছিল একটা ছিল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সে নিজের এলাকায় কত উন্নয়ন করছে, কেন করছে, এর একটা ডিসপ্যারিটি হয়েছে, বৈষম্যতা হয়েছে, হয়েছে না? তাহলে আমি ছোট্ট একটা ইনফরমেশন আপনাকে দিই। এই অন্তর্বর্তীকালীন সরকার এরা দায়িত্ব নেওয়ার পর এই যাবৎকালে একনেকের বৈঠক হয়েছে 20টা, নতুন প্রকল্প নিচ্ছে 153টা। খালি সিম্পলি খেয়াল করেন, প্রকল্পে বরাদ্দ হয়েছে 2,12,587 কোটি টাকা। ঠিক আছে, এই পুরা বরাদ্দের মধ্যে 42% বরাদ্দ হয়েছে চট্টগ্রামে। 42% একটা জায়গায়। আমার বাড়ি ময়মনসিংহ বিভাগে বরাদ্দ হয়েছে 0.17%। মানে 1%-রও 10 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগের একটু কম, 0.15%। আর চট্টগ্রামে বরাদ্দ হয়েছে 42%। তাহলে আসিফ মাহমুদ সজীব ভুলটা কোথায়? এ তো ওখান থেকে শিখছে রে ভাই। তো এই যদি হয়, যিনি রাষ্ট্রের সরকারের প্রধান হচ্ছেন, ওই তার চিন্তা, তার দেখার দৃষ্টি যদি এক জায়গায় সীমাবদ্ধ থাকে, এটা তো স্বজনপ্রীতি, এটা কিন্তু স্বজনপ্রীতি। ওরা আবার চট্টগ্রাম উনি করছেন, এই যে স্বজনপ্রীতিটা, এই মানুষ, আমি যে প্রথম বলছিলাম না খেপে যায় যে কিয়ামত পর্যন্ত হবে না, কেন জানেন? কিয়ামত পর্যন্ত এই সমস্ত লোকের জন্ম হবে, এই সমস্ত লোক কিয়ামত পর্যন্ত থাকবে আমাদের আশেপাশে। কিন্তু চট্টগ্রাম বাংলাদেশের মেইন যে পোর্ট, অবশ্যই এক্সপোর্ট বিরাট বিরাট অ্যাক্টিভিটিস গুলো হয়, সেই প্রেক্ষাপটে ওখানে একটু বরাদ্দ বেশি হবে, এটাই তো স্বাভাবিক। আমি তো কম বলি নাই, কিন্তু আমি কম্পেয়ার করছি কার সঙ্গে? 0.17 বনাম 42, এটা অনুপাতের হারে বিচার করে বলেন না ভাই, আপনি বলেন আপনি, এটা হয়, এটা হইলো। শুনুন আমি বলি, একটা মানুষ ধরেন আমি আছি, হঠাৎ করে আমার এই মাথাটা এত মোটা হয়ে গেল আর পা গুলি চিকন হয়ে গেল, তা আমার এটা কি স্বাস্থ্যের লক্ষণ না অসুস্থতার লক্ষণ? এটা মাথায় রাখেন, তাইলে হবে। দেশটা একটা মানুষের দেহের মতো চিন্তা করেন, হঠাৎ একটা পা যদি ফুলে যায়, ওটা কিন্তু গোদের লক্ষণ, ওটা গোদ রোগ। উনি গোদ রোগের জনক বলতে পারেন। ঠিক আছে, 10-12টা দিন আছে, চলে যাক, তারপরে কোন মতে মানে বিদায় হোক ভাই, আল্লাহ আমাদের রক্ষা করুক। আপনি আশাবাদী যখন ইলেকশনটা সুন্দর মতো হবে, বিদায় হবে? শুনেন, ইলেকশন হয়ে যাওয়ার পরে কি হবে জানেন? ইলেকশন হওয়ার পরে হয়তো আরেকটা খারাপ লোক আসবে ভাই। লোকজন তো আর আসমান থেকে, আল্লাহ তো বেহেশত থেকে পাঠাবো না,
এই ভূখণ্ড থেকে ওইটা আসবে, হয়তো একটা খারাপ লোক আসবে। সুবিধাটা হলো মানে বন্ধের ভালোটা কোথায়, সেই খারাপ লোকটাকে আমি প্রশ্ন করতে পারবো, সে জবাব দিতের মধ্যে থাকবে। এদেরকে তো আমি প্রশ্ন করতে পারি না, এটা তো জবাব দিতের মধ্যে নাই। 17 বছর তারা তো ইলেক্টেড ছিলেন, তাদেরকে কি প্রশ্ন করা গেছে? পাই না, তারা তো নির্বাচন, এই জন্য তো তাদের খেদাইছি। তাদের খেদাইছি কেন রে ভাই? ওরা তো আমাদের নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছিল। এই জন্য তো আমাদের আমাদের ক্ষোভ ছিল তার উপর। আমার পার্সোনাল ক্ষোভ তো ওই জন্য যে একটা লোক খারাপ হইতে পারে, খারাপ লোক পৃথিবীতে জন্ম নেয় না, নেয় আমার ঘরের মধ্যে নিতে পারে, আবার elected তখন তাকে আমরা কি করি? করে? শাস্তি দিতে পারি। শাস্তির মুখে তো আনতে হবে। তা আগে যারা ছিল তাদের শাস্তি তাদের যে প্রশ্ন করতে পারতাম না, প্রশ্ন করলেই তো ঘুম। এই জন্য তো তার উপর আমরা খেপছিলাম। আর এদেরকেও প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করলেই সমস্যা। আমি একটা এক্সাম্পল দিই, আমারই প্রফেশনের লোক, আমারই বন্ধু আনিস আলমগীর, পারে আপনি জেলখানে রাখছেন আটকে, কেন বলেন তো? আপনি আমাকে ব্যাখ্যা দেন। একটা মামলা নিয়ে গেছে, ওই মামলাতে জামিন হয়েছে, এখন তার বিরুদ্ধে আরেকটা মামলা করছে। কি মামলা? দুদকের মামলা। কি হিসাবটা কি? ওই নাকি 3.5 কোটি টাকা হিসাব দেখাইতে পারে নাই। ভাই হিসাবটা তো ক্লিয়ার রে ভাই। আমার বন্ধু, আমি জানি এই পূর্বাচলে প্লট কে না পাইছে, সাংবাদিকদের মধ্যে যে অ্যাপ্লাই করেছে সেই পাইছে। পূর্বাচলে প্লট যখন আপনি প্লট বিক্রি করেন তখন একটু দাম কম দেখান, এটা যে কিনে সেই বলে হয়তো সেটা অন্যায় করছে। তো এরকম অন্যায় বাংলাদেশে পূর্বাচলে যাদের প্লট আছে, যারা প্লট কিনা বেচা করছে, কে করে নাই বলেন আপনি? যাক, এটা পরবর্তীতে তারা নিয়ে আটকে রাখছেন জেলে, নির্বাচিত তারা আপনি জামিনও দিবেন না। তো এটা কি? এটা হলো, ওটা যদি গুম হয় এটা কি? এটা এটা যেহেতু 10-12 দিন আছে, পরবর্তীতে এইটা এতক্ষণে পয়েন্ট আছে, 10-12 দিন আছে, হ্যাঁ, ওইটুকু কষ্ট করতেছি, আর দাঁত মুখ খিচাইয়া ওয়েট করতেছি। তো কর্নেল হাসিনুর, আপনার কাছে একটু আসি। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি এই অন্তর্বর্তী সরকার অনেক ধরনের, যেটি মাসুদ কামাল অলরেডি উল্লেখ করেছেন, নানা প্রকল্প নিচ্ছেন, প্রজেক্ট নিচ্ছেন। মনে হচ্ছে যেন পরবর্তী সরকারকে মোটামুটি একটা বড় ধরনের ভারে ভারাক্রান্ত রেখেই যাবেন। কি মনে হয় সেই ভারটাকে পজিটিভলি নিয়ে পরবর্তীতে যারা ইলেক্টেড হবেন, বড় বড় অনেক প্রজেক্ট, সেখানে আবার মহা রকমের দুর্নীতি আবার শুরু হয়ে যাবে কিনা, করাপশন শুরু হয়ে যাবে কিনা, আপনার কি মনে হয়? ভাই আপনি যাচ্ছেন চলে যান, কিন্তু আপনি একটা বিশাল একটা মানে ফিগার আউট করছেন যে অফিসে মানে এই সরকারি কর্মচারীর বেতন ভাতা, আপনি তো ইস্যু নতুন সৃষ্টি করে দিয়ে যাচ্ছেন আমাদের জন্য। কি সরকারি লোকরা খাওয়া দাওয়া করবে, অন্য প্রাইভেট সেক্টর লোকজন খাওয়া দাওয়া করবে না, বাঁচবে না? কেন? আপনার কে বলছে আপনাকে সরকারি বেতন ভাতা নিয়ে চিল্লাচিল্লি করতে? এক একজনের বেতন মানে ডাবলের মতো করে ফেলছেন, মনে হচ্ছে আপনার অনেক টাকা, অনেক প্রচুর। আপনি ক্ষতিগ্রস্ত, আহত, নিহতদের এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারেনি 100-র উপরে লোকের, যে এদের অরিজিনাল ঠিক নাম্বার নাম না জানা অজ্ঞাত হিসাবে আছে এই বিপ্লবের। আর আপনি আগামী প্রজন্মের জন্য, নতুন সরকারের জন্য বেতন ভাতা কি হবে সরকারের, এটা আলোচনা। আমরা সাধারণত পলিটিক্যাল গভর্নমেন্টরা এরকম করেন যে আমলাদেরকে, ব্যুরোক্রেটদেরকে একটু হাতে রাখতে হয়, আর নইলে অনেক ঝামেলা হয়, যেই প্রবণতা আমরা শেখ হাসিনার আমলে দেখেছি। তো ডক্টর ইউনূস সিমিংলি সেরকম একটা কাজ কেন করলেন? এটা আমি বলি অন্যায় করছেন, বৈষম্য সৃষ্টি করছেন। সরকারি লোকেরা অনিয়ম তো করেই, বেতনও বাড়াচ্ছেন। আমাকে বাইরে এত লোক, হাজার হাজার লোক, লাখ লাখ লোক, কোটি কোটি লোক আছে, তারা কি বাঁচবে না? এই বেতন বাড়ার ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে। তো সমস্যা যদি আগেই সৃষ্টি করেন, মাসুদ কামাল ভাই কি বেতন বাড়বে? আমার কি হাত খরচ বাড়বে? বাড়বে না তো। এগুলি আসলে কারণ ছাড়া সমস্যা। তবে একটা ভালো দিক আছে, ছাত্ররা আমাদের শিখেছে বিপ্লব কেমন করতে হয়। ছাত্ররা জানে একটা ইস্যু তো রয়ে গেছে, হাদির ইস্যু, হাদির বিচারের ইস্যু। এই সরকার যেই আসুক তার ফয়সালা করতে হবে। হ্যাঁ, আমরা যেহেতু একদম শেষের দিকে গিয়েছে, আমরা আবার একটু নির্বাচনের পয়েন্টে আসতে চাই। মাসুদ কামাল, একটু আপনার কাছে যেতে চাই। বারবার ঘুরে ফিরে সোশ্যাল মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়া একটা কথা উঠে আসে যে বাংলাদেশের আসন্ন নির্বাচনটা সুষ্ঠু হবার পথে আন্তর্জাতিক মহল, বিশেষ করে আমেরিকার কি রোল হবে, ভারতের কি রোল হবে, ইউরোপীয় ইউনিয়ন, এরকম নানা কথাবার্তা আছে, নানা আসছে। আপনার কাছে কি কোনো এরকম শঙ্কা আছে যে তারা তাদের এখানে, চায়নার একটা রোল আছে, তারা মানে কি করতে পারে আন্তর্জাতিক মহল থেকে, বিশেষ করে ভারত আর আমেরিকা? ওটা মনে হচ্ছে তাদের মধ্যে একটা রশি টানাটানির একটা সিস্টেম চলছে। কি মনে হয়, নির্বাচনে কি তাদের কোনো এমন প্রভাব থাকতে পারে যেটা সুষ্ঠু নির্বাচনকে ব্যাহত করতে পারে? দেখেন, আমি একটা কথা বলি আপনাকে, সেটা হলো কি জানেন, নির্বাচনে, আমাদের দেশের নির্বাচন যেটা হবে সামনে, এই নির্বাচনে
সবসময় আন্তর্জাতিক একটা প্রভাব তো থাকে, কারণ তা না হলে তাদের এখানে তারা তো এটাকে বদার করে, তা না হলে এখানে তাদের দূতাবাস থাকবে কেন? আবার দেখলাম ভারতীয় দূতাবাস থেকে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে গেছে। এটা কি কারণে নিয়ে গেছে? কিছু না কিছু তো আছে। তারা তো স্বাভাবিকভাবে দেখছে না জিনিসটাকে। কিন্তু তারপরেও না, আমি মনে করি নির্বাচন তো আমাদের দেশের মানুষ করে। এটা অভ্যন্তরীণ ব্যাপার। ভারতীয় ওখান থেকে সৈন্য পাঠাবে? তা তো পাঠাবে না। ওরা হয়তো কাউকে না কাউকে একটু উস্কাই দিবে। হয়তো চীন উস্কাই দিবে, হয়তো, কিন্তু সেটা আসলে মূল ফ্যাক্টর না। মূল ফ্যাক্টরটা হলো আমাদের এখানে অভ্যন্তরে কি হবে। আমি মনে করি এই নির্বাচনে কোনো গন্ডগোল হবে না। এই যে হবে না, এটা কি কারণে হবে না সেটা বলি আমি। আমাদের এখানে গন্ডগোল হতে পারত যদি আওয়ামী লীগ এই নির্বাচনকে প্রতিহত করতে চাইতো। তাহলে একটা রক্তক্ষয়ী অবস্থা তৈরি হতে পারত। কিন্তু আওয়ামী লীগ এটা করবে না। করবে না এই কারণে, আওয়ামী লীগ নিজেরাও মনে করে, এখন মনে করেন ধরেন আওয়ামী লীগের কিন্তু আমি ২ টা পার্ট দেখি। একটা পার্ট হলো যারা নাকি আগেও কিছু পায় নাই, এখনো দেশে বসে, বসে মাইর খাচ্ছে। আরেকটা পার্ট হলো আগে ক্রিমগুলি নিছে, নিয়ে এখন বিদেশ বসে, বসে মানে জমিদারি স্টাইলে ঘুরে ফিরে আর ওইখান থেকে মাঝে, মাঝে একটু, একটু করে বানি দেয়। ওটা হলো একটা পার্ট। ২ টা পার্ট আওয়ামী লীগের। কিন্তু এই দেশে যারা আছে তাদের সামনে কোনো নেতৃত্ব নাই। তারা এখন হতাশ অবস্থায়, তারা কিন্তু ওদের কথাই শুনে। এটা হলো আওয়ামী লীগের জন্য সবচেয়ে মানে মানে আপনার ঝামেলাপূর্ণ একটা অবস্থা। তারপর যদি আওয়ামী লীগ বলতো তারা এই নির্বাচন প্রতিহত করতে চায়, তাহলে কি ঝামেলা হইতো। কিন্তু আওয়ামী লীগ এটা চায় না। চায় না এই কারণে, যাদের ভাবভঙ্গি থেকে যা বুঝি, ওরা মনে করে কোন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, সেটা যেই হোক না কেন, বিএনপি হোক বা জামাত হোক, যেই হোক না কেন, সেই গভর্নমেন্টটা বর্তমানের এই মব কেন্দ্রিক যে গভর্নমেন্ট আছে এদের চেয়ে বেটার হবে। যে কারণে আমার ধারণা ওরা এই নির্বাচনে কোন রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। কিন্তু যেহেতু করবে না, কিন্তু নির্বাচন শান্তিপূর্ণ আমরা হবে, দেখেছি যে কোনো ঝামেলা হবে না। জুম মিটিং হয়েছে, তারপরে আওয়ামী লীগের যারা বিভিন্ন দেশে আছেন, স্পেশালি ভারতে আছেন, সেখান থেকে তো বলা হয়েছে যে আওয়ামী লীগকে বাদ রেখে এরকম নির্বাচন আসলে করতে দেওয়া হবে না। এটা এরকম- কোথায় শুনছে আমি যাই না। হ্যাঁ, এরকম- করতে দেওয়া হবে না, করতে দেওয়া হবে না মানে করতে দেওয়া হবে না মানে কি, মানে প্রতিরোধ করব, Yes. এই ধরনের কথা আমি এখন পর্যন্ত কোথাও শুনিনি। আপনি কোথায় শুনছেন আমি বলতে পারবো না। যদি সোর্সটা দেখান তাহলে আলোচনা করতে পারি। কিন্তু আমি আমার কমন সেন্স দিয়ে বুঝি তারা এই ঝামেলায় যাবে না। তারা এখন মানে নির্বাচনটা চায়। নির্বাচন হয়ে গেলে তারপরে তারা দেখবে তারা কি করবে। কিন্তু তারা এখন নির্বাচনে বাধা দিবে না। আমার ধারণা, আমি মোটামুটি আমি কি আচ্ছা, শিওর, আপনার এই assessment- আমার এই নির্বাচনে কোনো ঝামেলা হবে না। আওয়ামী লীগের যে ভোট রয়েছে বাংলাদেশে এখনো, সেই ভোটগুলো কোন দিকে যেতে পারে? এটাও বলা কঠিন। আমার হিসাবে, আমি যদি আমার কমন সেন্সে বলি, আমার হিসাবে এই ভোটের যা ভোট আছে আওয়ামী লীগ, ধরেন আওয়ামী লীগের ভোট আছে 30%, আউট অফ 30% এর ধরেন আপনার 50% লোক ভোট দিতে যাবে না। মানে ওদের যে ভোটটা, সেই ভোটের 50% তারা ভোট দিতে যাবে না। এক ধরনের অনাগ্রহ, এক ধরনের অনাস্থা, যাবে না তারা, তাদের আগ্রহ থাকবে না। বাকিরা ভোট দিবে। এই ভোটটা ডিপেন্ড করবে কিভাবে, যে আপনার মনে করেন গত কয়েক মাসে মানে 2024 অগাস্টের পর থেকে বিভিন্ন জায়গায় কিন্তু বিএনপির লোকজন নানা ধরনের অত্যাচার করছে, মামলা করছে। আওয়ামী লীগের লোকজন প্রায় সবার বিরুদ্ধে কিন্তু মামলা আছে। এই মামলাগুলো বেসিক্যালি বাদী হলো বিএনপির লোকজন। কাজে বিএনপির প্রতি তাদের এক ধরনের ক্ষোভ আছে, ক্রোধ আছে, রাগ আছে, অনীহা আছে, বিতৃষ্ণা আছে। এবং সেই সমস্ত ক্ষেত্রে অনেক জায়গায় আমি জানি যে জামাতের লোকরা এদেরকে এক ধরনের প্রোটেকশন দিছে। কাজে সেই বিচারে হয়তো তারা জামাতের প্রতি এক ধরনের মানে আপনার আনুকূল্য অনুভব করতে পারে। কিন্তু তারপরেও আমার কেন যেন মনে হয় যে জামাতকে ভোট দিব বলে যাবে, চাইলে শেষ মুহূর্তে দাঁড়িপাল্লায় আর সিল মারবে না। আমার কেন যেন মনে হয়, কারণ আমি আওয়ামী লীগের লোকজনের মানে মেন্টালিটি মোটামুটি কিছুটা বুঝি। কারণ 15 বছর ভাই ছিল, আশেপাশে যেদিকে তাকাই সব আওয়ামী লীগ। আপনাকে ধন্যবাদ। আমরা আসলে একদম শেষের দিকে চলে জি। এসেছি। হাসিনুর রহমান, আপনার কাছে এবার একটু আসতে চাই। মাসুদ কামাল খুব কনফিডেন্টলি বলেছেন একটি কথা যে আসলে নির্বাচনটা সুষ্ঠুভাবে হোক, সেটাই আওয়ামী লীগ হয়তোবা চাবে। আওয়ামী লীগ ঝামেলা করবে না। নির্বাচনটা হয়ে যাক, এমনটাই আওয়ামী লীগ আসলে চাচ্ছেন। আমরা দেখেছি জুম মিটিং হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে ভিজুয়ালি আসেননি, ভিডিও কলে আসেননি, বাট অডিও কলে এসেছেন এবং সেখানে ভোটারদেরকে বলেছেন যেহেতু যেখানে নৌকা নেই সেখানে কিসের ভোট, ভোট দিতে না যাওয়ার জন্য, এবং অনেক প্রচারণা আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। এবং ভারতের বিভিন্ন টেলিভিশনগুলোতে কিন্তু আওয়ামী লীগের সাবেক তথ্যমন্ত্রী, সাবেক শিক্ষামন্ত্রী এরা নিয়মিত আসছেন এবং কথা বলছেন যে এই নির্বাচনটা আসলে গ্রহণযোগ্য না, ভোটারদেরকে না যাওয়ার জন্য এবং নির্বাচনটা প্রতিহত করার জন্য আহ্বান জানাচ্ছেন। তো আপনার কাছে কি মনে হয়, আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিবন্ধকতা আসতে পারে যেটা নির্বাচনটাকে ব্যাহত করতে পারে?
আমার মনে হয় না কামাল ভাই যেটা বলছেন ঠিক বলছেন। এই নির্বাচনে এই গত 6 মাস বা 8 মাসে জামাতই শুধু মামলা করে নাই আওয়ামী লীগের বিরুদ্ধে। এটা তৃণমূলের ব্যাপার। জামাতের নেতারা কিন্তু এলাকার নেতা, ঢাকা শহরের নেতা না। ও দেখবে এই লোকটা আমার সাথে ছিল, ভোটটা ভাই বলছেন যে হয়তো দিবে না, আমি মনে করি দিয়ে দিবে। ওই লোকটা ক্ষতি করে নাই। যে আস্থাটা আছে জামাতের উপর, জামাত এই গাদ্দারি এটা করবে না। কিন্তু বিএনপি কতটুকু করবে আমি জানি না। আমি দেখছি নিরীহ অনেক লোকের উপর মামলা দিছে। এটা ঠিক করেন, এটা বিএনপি করছে। এটা বাণিজ্য করছে, মামলা বাণিজ্য। আর পুলিশ, আর্মি বলবো, এরা দেখছে এই হাসিনার কথা শুনে আমরা ধরা খাইছি, আর তারা সব অফিসাররা সব পলাই গেছে। বুঝছেন ভাই? এই জন্য আমি মনে হয় না জুনিয়র অফিসার আর্মির পুলিশ অনিয়ম করবে, বিডিআর অনিয়ম করবে। মাসুদ কামাল সাহেব কিন্তু একটি কথা বলেছেন যে তার অ্যাসেসমেন্টটা কিন্তু ওরকমই, যেহেতু আওয়ামী লীগের এরা জামাত দ্বারা হ্যারাসমেন্ট হয়নি বা মামলার শিকার হয়নি, বাট তাদের যে রক্ত মাংসের যে পুরনো যে সেই হিসেবে ভোট দিতে গিয়ে শেষ পর্যন্ত সেলটা আর দাঁড়িপাল্লায় মারবে না, এটা এরকম একটি আশঙ্কার কথা বলেছেন। এরকম লোকে তো বলা যায় না, ফ্লোটিং ভোট, একটা হাসি দিলাম ভোট দিয়ে দিল। বাট আমি খুব কনসার্ন এবং ভোট নিয়ে, এটা আমাদের খুব দরকার রাষ্ট্রকে সামনে আগে নিয়ে যাওয়ার জন্য। এটা সংস্কার না করলে হবে না। তবে আমি এটা মনে করি যে আমার যদি একবার আসে, ভেরি ডিফিকাল্ট হবে তাকে পরবর্তী চেঞ্জ করা। সে তো নিজে ঘুষ খাবে না, খাইতেও দিবে না। এটা বড় কঠিন হয়ে যাবে। আমরা চাই এটা ভালো দেশ। সেটাকে কি আপনি নেগেটিভলি না দেখছেন? না না, পজিটিভ দেখতেছি। আমরা অনেক 54 বছর বাটপারদের দেখছি রে ভাই। আমরা ভালো লোক দেখতে চাই। সেদিকে এক জামাতের নেতারা দেখলাম, তার কাপড় চোপড় দেখে আমার লজ্জা লাগছে। কি এমপি গিরি করবে? মানে তার কাপড় তো ইস্ত্রি নাই। খুবই এটা প্রফেসর মানুষ। আসলে আমাদের লোক, এই লোকগুলি হলো এলাকার লোক। আর অন্য দলের লোকগুলি হলো ঢাকা শহর বানানো গুলশানের লোক। এখানে বসে আমরা তৃণমূলের কথা কি ভাববেন ওদের সাথে না থাকলে? আচ্ছা, যেহেতু একটা গণতান্ত্রিক সিস্টেম শুরু হয়েছে, যে হ্যাঁ, সবাই আশাবাদী যে নির্বাচনটা ঠিকমতো হবে। ডক্টর ইউনূসের অনেক ফেইলিউর থাকার পরেও কিন্তু আপনি এরকমটি কেন বলেছেন যে একবার যদি জামাত আসে তাদেরকে মানে জামাতেরকে আমি মূল্যায়ন করি চাঁদাবাজ, দুর্নীতি, এগুলি কমে যাবে। আমরা সুফসল পাবো। একটা অভিযোগ করতে পারবে, আমলে নেওয়া হবে আপনার এই লোক এই টাকা ঘুষ খেয়েছে। এটা খুবই আসলে র্যাপিড একটা বিশাল পরিবর্তন দেখবেন আমার মনে হয়। তারপর আমরা বলি নির্বাচিত সরকার যেই আসুক, ওই ছাত্ররা কিন্তু জায়গা চিনে ফেলছে, এখন পুলিশ গুলি করবে না। পরিবর্তন আপনার ওয়াচডগের মতো। হ্যাঁ, এইটা হলো বড় জিনিস, আমাদের হাতে হিসাব করে চলতে হবে। আপনাকে ধন্যবাদ। আমরা একদম শেষের দিকে এসেছি। মাসুদ কামাল, আপনাকে একদম স্ট্রেট ফরওয়ার্ড একটি কোয়েশ্চেন। আরো আছে? একটু জাস্ট খুবই সংক্ষেপে জি। যদি বিএনপি নেতৃত্বাধীন জোট ক্ষমতায় আসে সেক্ষেত্রে আসলে কি হতে পারে, এটা লাস্ট কোয়েশ্চেন। আর জামাত নেতৃত্বাধীন জোটজোটি ক্ষমতায় আসে সেক্ষেত্রে দেশের অবস্থাটা কেমন হতে পারে, খুব সংক্ষেপে একটু। দেখেন, জিনিসটা হলো কি, অনেক কিছু কিন্তু বলা যাবে না। কারণ আমরা তো জামাতকে কখনো দেখি নাই, ১ নাম্বার। বিএনপিকে আমরা দেখেছি। কবে দেখেছি? ২০০৬ সালে দেখেছি সর্বশেষ। ৬ সালের পরে কিন্তু বিএনপি দেখি নাই আর। এবং ৬ সালে ৮ সালে আমরা তারেক রহমানকে দেখেছি। তারেক রহমানকে ৮ সালের পরে সে বিদেশ চলে গেছে। ৮ সালে যে তারেক রহমানকে দেখছি, আমরা ২৫ এসে কি সেই তারেক রহমানকে দেখতে পাচ্ছি? তাও দেখতে পাচ্ছি না। সময়ের সঙ্গে চেঞ্জ হয়। খারাপের দিকেও চেঞ্জ হয়, ভালোর দিকেও চেঞ্জ হয়। আমি জানি না কি হবে। জামাতের এখন যা দেখছি, জামাত ক্ষমতায় গেলে কি হবে কে জানে? আমি জানি না তো। এখন এইটা হলো কি, ক্ষমতা যাওয়ার পরে বোঝা যাবে। তবে আমি এটা মনে করি যে আমরা একটা অনিশ্চিত ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে আছি। তবে আমি সবসময় বলি যে আপনি ২ টা জায়গা খালি ঠিক করেন, ২ টা জায়গা। একটা হলো নির্বাচন, আরেকটা হলো বিচার ব্যবস্থা। আপনি খালি ২ টা জায়গা ঠিক করেন। ওই যে বলতো না যে তোমাকে আমি আদালতে দেখে নিব। তার মানে আদালত পর্যন্ত একটা ভরসা যেন আমরা করতে পারি। আমরা যেন এমন বিচারক না পাই যে বিচারক আগে রায় দিছে যে ইউনূস সাহেবের ৬৬৬ কোটি টাকা ঋণ দিতে হবে, টাকা দিয়ে ট্যাক্সের টাকা দিতে হবে। ও রায় দেওয়ার পর যখন রায় লিখতে বসছে তখন সে বিব্রত বোধ করে। সে রায় দেয় আর লেখে নাই। তাহলে সেরকম বিচারক আমরা চাই না। কিন্তু আমাদেরকে থামতে হবে এখন। থামলাম। আপনাকে অনেক ধন্যবাদ মাসুদ কামাল, কর্নেল হাসিনুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের দুজনের সুন্দর আলোচনার জন্য। প্রিয় দর্শক, আমরা শুনতে পাচ্ছি যে আমরা একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে আছি, যেমনটি বলছেন। তবে আশার কথা, দুজনার বক্তব্য উঠে এসেছে, যেই তরুণ সমাজ যারা শেখ হাসিনার মতো শক্তিশালী একটি সরকারকে
উৎখাত করতে সক্ষম হয়েছিল আন্দোলন করে, তারা ওয়াচডগের মতো ভূমিকা পালন করবে। সুতরাং শত অন্ধকার অনিশ্চয়তার মধ্যেও যে যুব সমাজ, যে জেন জি বা যেই জেনারেশন আন্দোলন করেছেন, তারা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, সবসময় ওয়াচডগের ভূমিকায় থাকবেন এবং বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশের দিকে আগাবে শত অনিশ্চয়তা, অনিয়ম সবকিছুর মধ্যেও, এবং বাংলাদেশ একটা প্রোগ্রেসিভ কান্ট্রিতে পরিণত হবে। সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি মানবকণ্ঠের নিয়মিত আয়োজন ময়নাতদন্ত। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হবে সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।